আমার আগের বাউল নিয়া এপিসোডের পরে ফরাদ ভাই একটা ভিডিও করেছিলেন। ফরাদ ভাই ওইখানে স্বীকার করেছেন যে পালাগানে যেইভাবে আল্লাহ খোদা নিয়া ফাজলামি করা হয়েছে, আবুল হোসেন সরকার করেছে, সেটা অগ্রহণযোগ্য। আমি ফরাদ ভাইয়ের সাথে এই ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই, যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না, কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এইখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে। বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না, তারা ডায়ালগ চায় না, তারা মনে করে তারাই সমাজের কর্তা, তাদের কথাই শুনতে হবে সবাইকে, কারণ তারা সবার থেকে বেশি বুঝে। যাই হোক, আমরা ফরাদ ভাইয়ের যুক্তিগুলো আগে শুনি, তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করবো আর কি। প্রথমত ধরুন আবুল সরকার এটা একটা পালা, এবং পালার মধ্যে এ ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল। এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে, যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পতনের পরে সভাপতি আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটেছে, ফলে সভাপতি তারা যে কোনো ছোট আপনি মূলত কী কাজ করবে, তারা প্রথমে তারা ইসলামকে হিও প্রমাণ করবে। প্রথম কাজটা তারা যেটা করবে, কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে, যে এরা আসলে একটা উগ্র, এরা আসলে একটা মৌলবাদী শক্তি, ইসলাম মানে একটা মৌলবাদ। ফলে এই পরিস্থিতিটা তারা কিন্তু তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে। আমি ইতিমধ্যে পিনাকি নিশ্চয় খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অনেকগুলো আপনার ইস্যু রয়েছে। শুনেছেন তো, ফরাদ ভাই বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক। তারা যে কোনো সুতায় দুইটা কাজ করবে, প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে, এমন ভাবে হেয় করবে যেন আগের সরকার যা যা বলতে ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে, আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। এরপরের কথাটা শুনেন। তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন, এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি, এই ভাষা ব্যবহারটার মধ্যে ভুল ছিল। কিন্তু পালাগানে আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন। পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন, মানে পিনাকির প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই দুইয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না। এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি, এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে, তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে, আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয়। শুনলেন তো, ফরাদ ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয় নাই। এরপরে আসেন, ফরাদ ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায়, তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করা, সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। পিনাকি আপনি খেয়াল করেন, বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য, আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য, তার জন্যে একটা শক্তি, একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল, তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন। আমি গোয়েন্দাদের বলেছি, আপনারা ঠিক কাজ করেছেন, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন, এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলবো। শুনছেন, উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা। আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে, তাই না? তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে। তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিচ্ছে। শুনেন, কিন্তু কথাটা খেয়াল করেন আপনি, তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু পিনাকি আমি কিন্তু চুপ ছিলাম, কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি, আমি তো একটা বিবেকহীন মানুষ নই। ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি, কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা ভুল করেছে। ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে, যে আপনারা কেন এর বিরুদ্ধে মামলা দিলেন, কারণ আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন, তার যে অধিকার সেই অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, তাহলে মামলা দেওয়া তো দরকার ছিল না। প্রশাসনের সাথে ফরাদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল।
না ফরাদ ভাই, আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই। ধর্ম অবমাননা, কটূক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ, বিবিসি বলছে। এইবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সব এক এক করে দেখাই নিতেছি, কারণ এটার উপরেই আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়, এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে, তো পুরো জিনিসটা কিন্তু মিটে যেত। শুনেছেন তো, ফরাদ ভাই বলতেছেন যে উনি ভাবছিলেন এটা মিটমাট হয়ে যাবে, আবুল হোসেন মাপ চাইবে ধর্মীয় নেতাদের মধ্যস্থতায়, এটা একটা মীমাংসা হবে। এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। এরপরে ফরাদ ভাই যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র। ফরাদ ভাই বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না। আমি আসলে দেখাই দেব আসল ষড়যন্ত্রটা কোথায়। ফরাদ ভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানববন্ধন করবে। ফরাদ ভাই বলতেছেন উনি মানা করছিলেন, কারণ এইটা সেন্সিটিভ ইস্যু, আর এই ইস্যুটা মীমাংসা হবে। শুনেন। প্রথমত বাউলরা শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে। সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু, এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা, এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা। কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তগুলো আছে, এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই। তার তো একটা প্রতিবাদ করা, তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, তার তো একটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি? দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে, কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে, তার ক্লিপগুলো দেখুন। আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না, একটু বিস্মিত হয়েছে আমি। ভরত ভাই বলেন তো, এখন তারা আপনার কথা তো শুনলো না, কেন শুনলো না? কেন মানববন্ধন করতে গেল? ওইখানেই রহস্য। তারা জানে ওইখানে তৌহিদে জনতার মিছিল আছে। আপনি নিজেও মানা করেছিলেন, আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন, সেটা তো ভেস্তে গেল। ভরত ভাই বুঝলেন তো, ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো। তাদের এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে। আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে, জেনেই যদি যাই, তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায়? যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল, গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে। তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানববন্ধন করছে তার পরের দিন? ধরেন মানববন্ধন করার কারণে পুলিশ তারে ছেড়ে দিল, কারণ আমরা তো একটা কাজ করি, এটা অবজেক্টিভ নিয়ে। তা আমার অবজেক্টিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে ছেড়ে দিতে হবে। পরের দিন মানববন্ধন করলো, ছেড়ে দিল ধরেন পুলিশ, তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না? আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে, তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল, তাই না? তার সিকিউরিটি এখন কে দিবে? তাহলে বুঝছেন তো ফরাদ ভাই, এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোনো সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই। তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন, মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন, দিয়ে কি অ্যাচিভ করতে চান, কারে কি বলতে চান আমি জানি না। সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা, আমি ঠিক জানি না। আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন, এটাতে বাম্পারের অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে, মানে লোক হইতেছে 2.5 খান, তার মধ্যে ভাগ হয়ে যেতেছে 50টা। যাই হোক, আলাপে ফিরে আসি। আমি মনে করি ভারত ভাই, বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু। কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল। আনসার লীগ দেখেছেন না, সংখ্যালঘু লীগ, নারী লীগ, পুলিশ লীগ, আর্মি লীগ, শিক্ষক লীগ, প্রশাসন লীগ, মাজার লীগ, এইসব মারা খাওয়ার পরে এখন গান লীগ আনিছে। প্রথম আনিছে গানের শিক্ষক নিয়ে, যে গেঞ্জামটা হয়েছে প্রাইমারি স্কুলে, সেটা নিয়ে। আমি চায়নাত গেছি, উঠি আমাকে জিগায় তোমরা নাকি গানের টিচার নেওয়ার বিরোধী। চায়না থেকে ফেরার পরে এইখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের লোক যারা কয় যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করি, আসলে কি করে কে জানে। যাই হোক, কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত নেওয়ার জন্য। আমিও দেই, কোনো অসুবিধা নাই। তো আমার বাসাতে এসেছে, এসে জিগায় আচ্ছা তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিছো। চিন্তা করেন কই গেছে, কই চলে আসছে কথা। তো আমি কই ঠিকই করেছি, আরো করব। কইলাম বাংলাদেশে প্রাইমারি স্কুল কয়টা আছে জানো? না জানি না। আমি বললাম 65,000 আছে। গানের টিচার কতজন নেওয়া হইতেছিল জানো? না জানি না। আমি বললাম 2,500। তো কইতেছে ক্লাস্টার ভিত্তিতে নেওয়া হইতেছে, মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হইবি,
সেই গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের, বুঝছাও? তো 65,000 স্কুলে 2,500 টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয়, তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে? 26টা স্কুলে। এটা কি হারকিউলিস? এক টিচার 26টা স্কুলের দায়িত্ব নেবে? এই 65,000 স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই, মানে ব্যানে করছি না, 34,106টা স্কুলে হেডমাস্টারই নাই। তো ওই হেডমাস্টার দিতে পারে না, আর গানের টিচার দিতেছে। মানে এটা মস্করার একটা সীমা পরিসীমা আছে, তো ফাইজলামের একটা সীমা পরিসীমা আছে। তো তার উপরে দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন মৌলভী স্যার থাকতো না স্কুলে একজন, সে মৌলভী স্যারের পদ কিন্তু এখন নাই, হাসিনা খায়া দিছে। তারপরে হেফাজতের একাংশ কওমি জননী উপাধি দিছিল হাসিনারে। বাংলাদেশ মুসলমান প্রধান দেশ, আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষকের পদ খাইয়া দিয়া, প্রধান শিক্ষকের পদ পূরণ না কইরা এমন একটা বিষয়ের কয়েকজন টিচার নিয়োগের জন্য দেওয়া না হইলো, তাহলে তো সন্দেহ হবেই, হবে না? খুবই স্বাভাবিক ঘটনা এটা। গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আওয়ামী লীগকে ফিরে আসার প্ল্যাটফর্ম বানায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি প্রমাণ দিই এটা, ফরাদ ভাই, আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই। এক আওয়ামীপন্থী বাউল আইসা বলতেছে জুলাই যোদ্ধারা পাকিস্তানি। আপনার শিষ্য সহকর্মী রোমেল তারে ধরছে, দেখেন। আপনি আওয়ামী লীগের দালাল, আপনি জুলাই যোদ্ধাদেরকে খুনি বলছেন কেন? পাকিস্তানি বলছেন কেন? আপনি এই এলাকায় থাকবেন, আমরা জিনিসটা সলভ করতে যাচ্ছি, আপনি আওয়ামী লীগের দালাল হিসেবে আপনি এই জিনিসটাকে উস্কানি দিয়া এটা আপনি মৌলবাদী, আপনি জঙ্গি, আপনি জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যা, জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যাকারী বলছেন কেন? বলছেন আপনি, আপনি ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়, আপনাকে যদি এলাকায় দেখি তারপরে কিন্তু ভিডিও আপনার, আপনাকে আওয়ামী লীগের দালালি করে বাউলদেরকে বিপদে ফেলাচ্ছেন কিন্তু আপনি। আমরা এই যে আমরা সলভ করার সমাধান চেষ্টা করতেছি, আর আপনি সে বাউলদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে করাচ্ছেন, ইন্ডিয়ার ক্যাম্পেইন, শেখ হাসিনার ক্যাম্পেইন। আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না। আপনি যদি আসেন তাহলে মার খাবেন। আপনি কত বড় সাহস আপনার জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বললেন? না, আপনি বলতেছেন সেকুলার ফ্যাসিজমের পরে ইসলামপন্থী ফ্যাসিজমের উত্থান হয়েছে, আগেও কইছেন, আমাকে নিয়ে করা ভিডিওতেও কইছেন আর কি, যে ওরা এসে দেখাবে যে ইসলাম কত খারাপ। এটা খুবই বিপজ্জনক একটা ফ্রেমিং করছেন ফরাদ ভাই। আপনি অন্য একটা জায়গায় বলছেন যে দেশে ধর্মের নামে নির্যাতন নিপীড়ন চলতেছে। আসলে কি তাই? বাংলাদেশ যে অস্থির সময় পার করতেছে সেটা দুইটা কারণে হইতেছে। বিএনপির বেপরোয়া নেতা কর্মীরা খুনাখুনিতে লিপ্ত হয়েছে, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, একে অপরকে মারতেছে, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাঁপাই পড়তেছে, ঠিক কিনা বলেন? আর 2 নাম্বার হইতেছে ইন্টারিম সরকার অপদার্থ। আপনার এই কথাটাই আবার প্রতিধ্বনি করছে আনু মোহাম্মদ, জানু মোহাম্মদ। এই যে শুনেন, এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে। এইটা, এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী, এটা হচ্ছে বলা যায় যে গত গণ অভ্যুত্থানের পুরো উল্টো যাত্রা। আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়। আপনি পানিতে ফেলার যে ভিডিও দেখাইছেন, চর থাপ্পড় মারছে কয়েকজনকে, চর থাপ্পড় দিলে যদি ফ্যাসিস্ট বলে ত্যাগায় দেন তাহলে তো মুশকিল ফরাদ ভাই। যারে পানিতে ফেলিছে তারে পানিতে কিন্তু ওরা ফেলেও নাই, ওই নিজেই পানির ঝেপে পড়িছে 2 হাঁটা চর থাপ্পড় খেয়ে, তারপরে সাঁতার কেটে ওই পারে গেছে। আপনি তো মানা করছেন মানববন্ধন করতে, তারপরে জেদ কইটা করিছে। এতই হেদম তো বুঝে নাই যে মার খেতে পারে। পুলিশ কার্যকর হইলে ওইখানে 144 ধারা দিত, এটা দিলে এটা হইতো না। পুলিশে বলেন যে 144 ধারা কেন দিল না? আপনি এখন কইতে পারেন ওদের কি কথা বলার অধিকার নাই? ওরা কি কথা বলতে পারবে না? একটা মানব বন্ধনও করতে পারবে না? ওরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিল। হ্যাঁ, তাহলে আপনি কেন নিষেধ করেছিলেন বলেন? আপনি তো নিষেধ করেছিলেন, তাই না? এটা করার জন্য নিষেধ করেছিলেন না, তাই আপনি কেন নিষেধ করেছিলেন? শোনান এডিটর সাহেব, ওই অংশটা আবার শোনান। শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে। সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু। তার মানে আপনার মনে শঙ্কা ছিল তো, যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে কোনো না কোনো মাত্রার ঝুঁকি থাকে। এই ঝুঁকি নিব নাকি নিব না সেটা সচেতন সিদ্ধান্ত। দেশের মানুষ ফুসতেছে আল্লাহ খোদার অপমানে, যার কথায় অপমান হয়েছে তার মুক্তির জন্য মানববন্ধন করতে গেছে, এটা তো উস্কানি দেওয়ার জন্য করছে, যেন পরে সেন্সেশন সৃষ্টি করতে পারে। এই মরিয়া চেষ্টার জন্য সন্দেহ হয় যে ইন্টেনশন কি, মনে হয় এর মধ্যে ষড়যন্ত্র আছে।
কোন ঘটনা ঘটার পরের 72 ঘন্টা হইতেছে হাইলি সেন্সিটিভ টাইম, পরিস্থিতিকে সামাল দিতে হয় ওই সময়। এই টাইমে ঠান্ডা করতে হয় সবকিছু। এই টাইমের মধ্যে মানববন্ধন করা হয়েছে, এটা যাই নাই করা হয়েছে। আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন, যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারে এটা সবাই জানে। এইটাতে বলে কুলিং অফ পিরিয়ড, এই যে 72 ঘন্টা বা ব্ল্যাক আউট উইন্ডো বা ডি এসকেলেশন পিরিয়ড, যেটাকে বলা হয় উত্তেজনা ছড়ানোর আগে মানুষের আবেগকে ঠান্ডা করার বাধ্যতামূলক সময়। এইটার মধ্যে আপনারা একের পর এক কর্মসূচি দিয়ে গেছেন, একের পর এক, যেন পরিস্থিতি ঠান্ডা না হয়। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম, ওই বাউলদের সব কয়টারে যারা মানববন্ধন করতে গেছিল প্যাকেট করে জানতে চাইতাম যে তাদের ওইখানে মানববন্ধন করার জন্য উস্কাইছে কে পাঠাইছে, কে অর্গানাইজ করছে, সব বাইরে হয়ে যেত। আর আপনি যে এরকম ফ্যাসিস্ট করতেছেন, আপনি যে রাজনীতি করতেন ফরদ ভাই, আপনি মনে কিছু করেন না, আপনি যে রাজনীতি করতেন, সর্বরা পার্টির রাজনীতি করতেন, আপনার বন্ধু হুমায়ুন কবির মেরে ফেললো না, খুনাখুনি করছে না? আপনি কি ওদের ফ্যাসিস্ট বলেন? জীবনে বলেছেন ওদের? আপনি ওই দল করতেন তো, মানে ওই দলের সদস্য ছিলেন কিনা জানি না, কিন্তু ওই দল তো করতেন, আপনারই বন্ধু ছিল তো হুমায়ুন কবির। তো মেরে ফেললো না? কতজনকে মারিছে না এই সর্বহারারা? ফ্যাসিস্ট বলছেন ওদেরকে? আর যে প্রতিবাদ সমাবেশে হামলা হইতেছে, তারা কি আসলে ইসলামপন্থী আপনি জানেন? তার মধ্যে কারা আছে আমি দেখাইতেছি, এটা প্রমাণ দেখাইতেছি, দেখেন। এই যে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফ রে নিয়ে আমার ক্ষুদ্র ভ্রাতা মনোহর পাটোয়ারি লিখিছে, ওটি থেকে কইতেছি। এটা সাহেব আগে তো মনোহর পাটোয়ারির পেজটা ভালো করে দেখান তো, কচু খেতেরা ওর পেজ মোবাইল সব খাইয়া দিছে, ওরা ফলো করেন, গুরুত্বপূর্ণ লেখালেখি পাবেন। ওই করছে মনোহর করছে যে আরিফ ডান ঘরানার ছাত্র দল ছিল, ও যখন ওইখানে ছিল আর কি, বাংলাদেশে ছিল, ও এখন প্যারিসে থাকে। তো 2013 সালের কথা কইতেছে, চাঁদপুরের ছেলে, ছাত্র দলের মিছিলে রেগুলার যাইতো নাকি। তো পরে ওই সময় যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ছাত্রলীগের সহসভাপতি হয়ে গেছে, দেখেছেন? আবার 5ই আগস্টে আসিফ নজরুলের সাথে বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এ সে সমন্বয়ক হিসেবে উপস্থিত, তাকে নাকি পরিচয় করা দিয়েছিল জুনায়েদ সাকি। মানে আরিফ আসিফ নজরুল জুনায়েদ সাকিরে কনভিন্স কইরা 5ই আগস্ট মূল সমন্বয়কদের পাশ কাটায় টেলিভিশনের সামনে সমন্বয়ক হিসেবে হাজির হয়েছে আসিফ নজরুলের সামনে। দেখেন, হ্যাঁ, এই আরিফ হইতেছে জুলাই মঞ্চের আহ্বায়ক, এই জুলাই মঞ্চে হামলা করেছিল। কুই থেকে কুই, দেখেছেন ভরত ভাই? কতগুলো খেলা খেলিচ্ছে এখানে কতজন। তো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে যে আপনি আমারে করলেন যে এটা করা যাবি না, তো আর দেখলেন তো ষড়যন্ত্র জিনিসটা কি, কে কি করতেছে। সবকিছু ইসলামপন্থীর উপর চাপাই দিয়েন না। ওই মানববন্ধনের পরবর্তী ঘটনা নিয়ে যা হয়েছে, তাতে এই বাউল সম্প্রদায় মহাবিপদে পড়ছে। আপনি বলতেছেন আবুল সরকার পালাগান করে, সে তো বাউল না, আপনি নিজেও ওরা বাউল বলে পরিচয় করে দিতেছেন। দেখেন কি জানি বাউল কিনা, যারা মানববন্ধন করছে তারাও কিন্তু বাউল না, কিন্তু এই যে একটা ফ্রেমিং করতেছেন বাউল বইলা, এখন ওয়াজে বাউলদের নিয়ে আলেমরা বয়ান দিতেছেন, রেফারেন্স থেকে বইপত্র নিয়ে, বাউলদের উপরে বইপত্র নিয়ে ওনারা পড়তেছেন, পড়ে আবার ওই রেফারেন্স দিতেছেন। এই যে আব্দুল হাই সাইফুল্লাহ, আমার খুবই প্রিয় একজন আলেম, তরুণ আলেম, একজন জনপ্রিয় একজন আলেম, তার ওয়াজে, ওনার ওয়াজে দেখেন বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছেন বাউলদের জীবনাচার নিয়ে। কি হইল ঘটনাটা? ডক্টর আনোয়ারুল করিম তার বাউল বইয়ে লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ, যেটা বাহিরের শব্দ, সেখান থেকে হেঁটে এসেছে। আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব, এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা, এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি। আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী, এদের এই যোগ সাধনাতে লাগবেই, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক। যারা ধর্মই মানে না, প্রচলিত যেগুলি আছে, তাহলে আবার বিবাহ কি, তার মানে একজন নারী সাথী তার লাগবে। এই যে ওয়াজের মধ্যে বাউল ইস্যুটা ঢুকে গেছে, এখন এইটা দেখেন সারা দেশে কেমনে ছড়ায়, একদম ভাইরাল হয়ে যাবে পুরো ইস্যুটা। সবাই এই ইস্যুগুলো দেখবে এবং পড়বে, আবার ও বইয়ের পাতা ফটোকপি হয়ে বিলি হবে। এটা দুঃখজনক হলো সত্য যে আপনাদের এই অ্যাক্টিভিজম আপনাদের বা বাউলদের কোনো উপকারে আসে নাই, বিপদ বাড়াইছে। বাংলাদেশে সব মানুষ খেপে গেছে, আপনার উপরে প্রচন্ড খেপছে মানুষজন, ভয়ানক খেপছে। আপনি বরং এইটা খুঁজে দেখেন আপনার উপরে এত খেপলো কেন। আমার সাজেশন, এই বাউল নিয়ে আপনাদের অ্যাক্টিভিজম বন্ধ করেন, এখনই বন্ধ করেন। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। কিন্তু আপনি নিজেই বলছেন বাউলদের উপরে হামলার মধ্যে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা হইতেছে, আপনি বলেছেন। তথাকথিত ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে অস্থির করতে চাইছে এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবার পায়তারা করছে, এদের তো আমরা বুঝতে পারছি। তো এইটা লিঙ্ক হতে যে আবার পাইলাম যে নির্বাচনের কথা বলতেছে, তারা নাকি আবার গৃহযুদ্ধের কথা বলতেছে। যে যারা নির্বাচনের কথা বলে তারা গৃহযুদ্ধের কথা বলে, তারা বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা
এবং গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনার জন্য তারা এটা করে। দেশ কি এখন গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে? এখন তো আছে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা ডেফিনেটলি হচ্ছে। সবগুলো দল, আপনি তো এক্সক্লুড করেছেন জনগণ, গৃহযুদ্ধ আমাদের কি হবে? তারা তো জনগণের কাছেই ভোট চাইতে যাচ্ছে। না না, ভোট তো জনগণ আপনাকে বলেন, আপনার যেহেতু ক্ষমতা আছে আপনি সে ক্ষমতাটা ব্যবহার করছেন, সেনাবাহিনী অস্ত্র দিয়ে আপনি বলতেছেন জনগণকে যে নির্বাচনে যেতে হবে। জনগণকে তো জিজ্ঞাসা করেন না যে আপনি নির্বাচন করবেন কি করবেন না। যদি আপনি গণভোটই করতে চাইতেন তাহলে বলতেই চাইতেন যে আপনাকে নির্বাচন চান না নতুন গঠনতন্ত্র চান। আপনি তা তো করছেন না, আপনি সমস্ত কিছু করছেন জনগণের বিরুদ্ধে। তো তারপরে আপনি গৃহযুদ্ধ আপনাদের কি হবে? ঠিক আছে, আমি তো আওলাই গেলাম ফরহাদ ভাই। যাই হোক, আপনি বলছেন যে আব্বাসী হুজুর আপনারে হত্যার হুমকি দিছে। এই এনাতুল্লাহ আব্বাসী আমাকে হত্যা করবেন, আমার দাড়ি চেটে ফেলবেন, আমাকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে ফেলবেন। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে তাকে করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। কুখ্যাত গালেব আর ফরহাদ মজহারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে, তা আমাদের হাতে স্বাধীনতা। কাউরে হত্যার হুমকি দেওয়াটাই একটা অপরাধ। যাই হোক, আপনি বলছেন যে আব্বাসী হুজুর আপনারা হত্যার হুমকি দিচ্ছে। দেখেন, মির্জা ফখরুল তো আপনার পক্ষে বিবৃতি দিচ্ছে, তাই না? শুনেন। আমি মনে করি বাউলদের উপর হামলা এটাকে ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। ধর্মান্ধ কইয়া তো বিবৃতি দিল, কইলে ছিলেন তো উনার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তো আব্বাসী হুজুরের সাথে ওয়াজের মঞ্চে কথা বলেন। দেখেন, ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামী হবেন। আমি বুঝতে পারি না, যদি ওনাকে ভোট দিলে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে আমাদের নামাজ, রোজা, কোরবানি কিংবা অন্যান্য ধর্মীয় কাজ করার প্রয়োজনটা কি? মিলে গেছে, আব্বাস আর আব্বাসী হুজুর নামে নামে মিল আছে, দেখিছেন তো। বিএনপি রে বলেন যে এই যে আমার বলে লাভ আছে, ওই আব্বাসী হুজুরের সাথে আমার কোনো যোগাযোগ নাই। অনেক আলেমের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, কিন্তু ওনার সাথে যে কারণে হোক আমার এতদিন পর্যন্ত কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি। যাই হোক, এবার আসেন সমাধানের রাস্তা খুঁজি। বাউল সম্প্রদায়ের একটা নিজস্ব সাধন পদ্ধতি আছে, জীবন আচার আছে। তারা প্রচলিত ধর্ম আচারের বাইরে থাকে। বাউলরা প্রচলিত ধর্মীয় কায়দা কানুন এরা মানে না। কথা তো সত্য নাকি? আলেমরা কিন্তু বাউলদের আলাদা ধর্ম হিসেবে মাইনে নিতে রাজি আছে, যদি তারা আলাদা ধর্ম হয়। কাদিয়ানি সম্পর্কে যে আপত্তি, সেই জায়গায় এসে দাঁড়াইতেছে কিন্তু তাদের বাউল নিয়ে আপত্তি। জানেন, এটা দাঁড়াইবে, এটা আপনারা যত অ্যাক্টিভিজম করবেন এটা এই জায়গায় এসে দাঁড়াবে। আলেমরা বাউলকে ধর্ম হিসেবে আলাদা করতে চায়, কিন্তু বাউলরা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ছাড়তে চায় না। ফলে ধর্ম আঘাত বরং আধ্যাত্মিক স্বাধীনতা, এই দুয়ের মধ্যে সংঘাত তৈরি হয়। এইটা বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ধর্মীয় বাস্তবতার মধ্যে সবচেয়ে কঠিন প্যারাডক্স। আপনাকে একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, দার্শনিক হিসেবে এইটার সলিউশন খুঁজে বের করতে হবে। বাউলরা নিজেরা নিজেদেরকে ধর্ম বলে মনে করে না, কিন্তু ধর্মীয় পরিচয় বজায় রেখে ভিন্ন আধ্যাত্মিকতা চর্চা করে। এইটা ইসলামিক চিন্তার কাছে সন্দেহজনক মনে হয়। এই সমস্যার বাস্তবসম্মত সমাধান কি? দেখেন, ব্যক্তির অপরাধ বরং ঐতিহ্যের দায়, এটা স্পষ্ট রাজনৈতিক লাইন আলাদা করতে হবে। এখানে ন্যারেটিভ লাইনটা কি হবে? যে আল্লাহকে গাল দেয় সে বাউল না, সে অপরাধী। অপরাধীর বিচার হবে, কিন্তু তার নামে আমরা বাংলার একটা ঐতিহ্যকে ফাঁসিতে ঝুলাবো না। এই তো, এটা পরিষ্কার করে বলতে হবে যে এই ব্যক্তির এই কথাগুলো আমরা ধর্মের অপমান বলে মনে করি।
আপনি এটা তার পাশে বলতে পারেন এই কথার দায় পুরো বাউল সমাজের না, কিন্তু আপনি উল্টা করতেছেন। তো আপনি বলতেছেন যে না, সে ধর্ম অপমান করনি, না আপনি বলতেছেন না এটা অভিনয় করছে, পালাগানে এইসব থাকে। তো আপনি তো বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার কাছে মেসেজ দিতে হবে যে বাংলাদেশের সাধারণ মুসলমানের ইমানকে হালকাভাবে নেননি। আবার একই সাথে কালচারাল ক্লিনজিংও করা হইতেছে না, এইটা প্রথম কুলিং, আপনারা এটা করেন নাই। 2 নাম্বার হইতেছে তওবা এবং তাফসির প্রক্রিয়া। গালমন্দকে আইসোলেটেড কেস বানানো, এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন কেউ অপমানজনক কথা বলল, সঙ্গে সঙ্গে 3 থেকে 7 দিনের মধ্যে একটা ফর্মাল প্রক্রিয়া চালু করতে হবে। এইটা যে ব্যক্তি কি স্বীকার করছে যে বাড়াবাড়ি হয়েছে, কি কনটেক্সটে বলছে, সে কি প্রত্যাহার এবং ক্ষমা চাইতে প্রস্তুত। যদি ব্যক্তি বলে যে আমি ভুল করছি, কথা প্রত্যাহার করতেছি, আমি তওবা করতে চাই, আল্লাহ খোদার কোনো অবমাননা আমার উদ্দেশ্য ছিল না, তাইলে প্রবলেমটা সলভ হয়ে গেল। কিন্তু যদি সে একগুয়া থাকে যে আমি ইচ্ছা করে বলছি, আরো বলবো, তখন তো তাকে ফ্রি আর্টিস্ট বলা যায় না, তাকে আইনগত অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। তো এবং এই মডেলের রাজনৈতিক ভাষা হইতে পারে যে তওবার দরজা খোলা, কিন্তু তামাশার সুযোগ নাই। এটাই তো ইসলামেরও কথা। যখন কেউ আল্লাহ খোদা নিয়ে বাজে কথা বলে, মানুষ খেপবে, এটা খুবই স্বাভাবিক, এটাই বাস্তব। এটাকে শুধু আবেগহীন ভাষায় শান্ত করা যাবে না। সেইখানে ফরহাদ ভাই আপনার যেটা করার দরকার ছিল, প্রথমে আপনার ব্যবহার করা উচিত ছিল একটা ইমানি ভাষা। আপনাকে বলতে হইতো আমরা পরিষ্কার ভাষায় বলতেছি আল্লাহ রসুলের অপমান আমাদের কাছে বরদাস্তযোগ্য না, যারাই করছে ভুল করছে, আমরা তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেছি। এই কথাটা বলাটা জরুরি। এইটা আপনার রাজনৈতিক পুঁজি না, এটা মুসলিম জনগণের প্রতি ন্যূনতম সম্মান। এই প্রত্যাশা তো আপনার কাছে সবাই করতেই পারে। দ্বিতীয়ত, আপনি একটা আইনগত ভাষা ব্যবহার করতে পারতেন, সাথে সাথে আপনি মেসেজ দিতে পারতেন ধর্মকে যদি সত্যি সম্মান করেন তাহলে আইনকে সুযোগ দেন তার পথে যাইতে। এই দ্বৈত লাইনটাই কাজের লাইন হইতো। তাইলে পলিটিক্যাল ক্লেম আপনার কি হবে, যে আপনাকে স্বীকার করতে হবে যে কিছু ব্যক্তি আল্লাহ খোদা বিষয়ে অপমানজনক কথা বলছে, এটা ভুল, এটা নিন্দাযোগ্য, এটা আপনি বলছেন। কিন্তু আপনি আমার সাথে ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু স্টেজে যেয়ে বলতেছেন না। 2 নাম্বার হইতেছে যে আপনাকে আলাদা করতে হবে যে ব্যক্তি ভুল করছে, কোনো ঐতিহ্য ভুল করে নাই। আর প্রস্তাব দিতে হবে যে আপনি ব্যাখ্যা করবেন, দরকার হলে তওবা করবে, আইনগত বিচার হবে, সামাজিক একটা চার্টার থাকবে, একই সাথে এটা চালু হবে। আর আপনাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে হবে যে ধর্ম নিয়ে গালি দিলে তুমি আর স্রষ্টাকে খোঁজা সাধক না, তুমি আইন ভাঙা অপরাধী। আল্লাহকে গালি দেওয়া সে বাউল না, হইতেই পারে না, এটা বেয়াদবি। এই বেয়াদবির বিচার হবে। কিন্তু এই অজুহাতে আমরা একটা সংঘাতের রাস্তা খুলে দেব না। অপরাধীকে শাস্তি দেবে আদালত, ঐতিহ্যকে না। আপনাকে খুবই স্পষ্ট করে বলতে হবে যে আল্লাহ রসুলের অপমান আমি মানি না, মানার প্রশ্নই আসে না। কিন্তু ইসলাম যেন কখনো এই গণহিংসার পুঁজি না হয়, এটাও ইমানের অংশ বলে আমি মনে করি। এটা আপনাকে বলতে হইতো। এইটুকু বললে সব সমস্যার সমাধান হয়ে যেত সহজে। আশা করি ফরহাদ ভাই আমি আমার প্রস্তাবটা বুঝাইতে পারছি। আমি মাজার নিয়ে আর একটা এপিসোড করব, কারণ এই মাজার নিয়ে যে প্রবলেমগুলো তৈরি হইতেছে সেটার একটা সলিউশনের রাস্তা খুঁজে বের করা দরকার। এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলা সামাজিক বিতর্ক দিয়ে ফয়সালা করতে হবে, আর কোনো রাস্তা নাই। আশা করি এই ডায়ালগে আপনি অংশ নেবেন এবং সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজবেন। একই সাথে আপনার প্রতি আমার প্রত্যাশা থাকলো, আপনার প্রতি জাতিরও প্রত্যাশা আছে। ইনকিলাব জিন্দাবাদ।